তিনি চেয়েছিলেন মানুষের যে মূল ভিত্তি থেকে চ্যুত হওয়া, তার ব্যাপারে দেশবিভাগকে একটা উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেন এবং তিনি সেটা পেরেছেন। এই যে পেরেছেন, এক্ষেত্রে তিনি আন্তোনিওনি, ফেলিনি বা গোদারের মতন আন্তর্জাতিক চলচ্চিত্রকারদের সঙ্গে এক হয়ে গেছেন। তার যে চেষ্টাগুলো, সেই চেষ্টাগুলো শুধুমাত্র বিষয় ভিত্তিক না, তিনি চলচ্চিত্রের জন্য একটা অন্য ভাষা তৈরি করেছিলেন। ঋত্বিক ঘটক গল্প বলতেন ঠিকই, কিন্তু তার গল্প খুব সস্তা এবং ভঙ্গুর। তিনি ইচ্ছে করেই গল্প বলার প্রতি কোনো জোর দিতেন না। তার উদ্দেশ্য ছিল সৌন্দর্য রচনা, এক ধরনের কালচারাল ডিসকোর্স তৈরি করা, যাতে মানুষ অ্যালিনেশন বা বিচ্ছিন্নতার মূল তত্ত্বগুলো ধরতে পারে। আজকে আমাদের শতবর্ষের মুহূর্তে মনে হয় যে এত বড় প্রতিভাকে আমরা কেবলই ভুল বুঝেছি। শুনবো এবারে তার কাছ থেকে তার হারমোনিকা কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, রামমোহন লাইব্রেরি সংস্থাকে আমার শ্রদ্ধা এবং বিনতি, অগ্রসপ্রতিম শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা। তিনি চমৎকার একটি বক্তৃতায় ঋত্বিক ঘটক সম্পর্কে তার আপত্তি এবং ঋত্বিককে দেখার অন্য সম্ভাবনাগুলোকে আমাদের মধ্যে উস্কে দিয়েছে। এগুলো সবই শিক্ষণীয় এবং আমি যখন কথা বলবো তখন এইটুকুই, যেটা ঠিকই যে আমরা যারা ঋত্বিক ঘটককে দেখেছি শেষ দিকে, তখন আমরা দ্বিতীয় প্রজন্ম। যারা ঋত্বিককে দেখেছেন 1925 সালে যার জন্ম এবং মোটামুটি 40-এর দশক থেকে যার কাজকর্ম শুরু হয়েছে, তাকে আমরা দেখিনি। ঋত্বিককে আমি জীবনে প্রথম স্বচক্ষে দেখি যখন যাদবপুরে তিনি বক্তৃতা করতে আসেন 1968 সালের শেষ দিকে। ধুতি এবং পাঞ্জাবি পরিহিত 44 বছরের যুবক, পরপর দুদিন বক্তৃতা করেছিলেন। তখনও আমার লেনিন বা তিতাস একটি নদীর নাম, যুক্তিতর্ক গপ্প তৈরি শেষ হয়নি বা তৈরি করার কথা ভাবাই হয়নি। তখন অবধি তিনি সুবর্ণরেখা, কোমল গান্ধার এইসব ছবির স্রষ্টা। আমরা ঋত্বিককে দেখেছিলাম যে পর্যায়ে, একটা ঠিকই যে তখন ঋত্বিক আর চলচ্চিত্রকার নন। যাদবপুরে আমি প্রথমে ছাত্র ছিলাম, পরে দীর্ঘদিন কর্মীও ছিলাম, অধ্যাপক হিসেবে ও নানা হিসেবে। তাতে এত ভিড় আমি গান্ধী ভবনে কখনো দেখি। আমরা যারা ছাত্র তাকে দেখতে গেছিলাম, শুধু একজন চলচ্চিত্রকারকে দেখতে গেছিলাম বা একজন শিল্পীকে না, আমরা দেখতে গেছিলাম বিদ্রোহের একটা প্রতীককে, অশ্বমেধের একটা ঘোড়াকে। সে সময় সমস্ত যুগ, সমস্ত দেশ, আসমুদ্র হিমাচল একটা না বলার সুযোগ খুঁজছিল এবং সেই নাটা ঋত্বিক ঘটকের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল বলে তখনকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ধারণা হয়েছিল। সেই ধারণা কতটা সঠিক, কতটা ভুল, সেটা আজকে মিলিয়ে দেখা যেতে পারে। আজকে যখন তার মৃত্যুর পরে 50 বছর নিরাপদে উত্তীর্ণ হচ্ছে এবং তিনি শতবর্ষে প্রবেশ করেছেন, তখন আমার মনে হয় কি আশ্চর্যভাবে তিনি বাঙালির অন্য দুই প্রতিভা, যার জন্য বাঙালি তাদের কেবলই অমিতব্যয় ভাবে, সেই মাইকেল মধুসূদন দত্ত এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় বন্ধনীভুক্ত হয়ে আলোচনা হন। যেমন মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বাঙালির ধারণা কি? এক অভূতপূর্ব, এক অস্বাভাবিক প্রতিভা, কিন্তু নিজেকে কেবলই ক্ষয় করে চলেন। তার মোমবাতি দুদিকেই পড়ে। মাত্র 6 বছর তিনি বাংলায় লেখালেখি করেন এবং বাকি সময়টা তিনি বাঙালির সঙ্গে যুক্তই ছিলেন না। তিনি বাংলায় কথাবার্তা বলতেন না। এমনকি যে বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে তার বহুশ্রুত সম্পর্ক, তাকে তিনি ইংরেজিতে মাই ডিয়ার ভিদ বলে চিঠি লিখতেন। এই মাই ডিয়ার ভিদ লেখাটা কতদূর সঙ্গত অসঙ্গত সে প্রসঙ্গ আলাদা, দুজনের চরিত্র আলাদা। দুজনকে সম্মান করতেন, কিন্তু দুজনকে এগিয়েও চলতেন। এবং এই 6 বছরে তিনি যে সমস্ত লেখা লিখেছেন, তারপরে কেন শেষ হয়ে গেলেন তা নিয়ে পণ্ডিতেরা অনেক রকম লেখা লিখেছেন।
রবীন্দ্রনাথ দুবার দুরকম লেখা লিখেছেন। প্রথমবার তার বিপক্ষে লিখেছেন, পরের বার তার স্তুতি করে লিখেছেন যে বাংলা সাহিত্যের তিনি সম্পদ। এবং মানিক বন্দ্যোপাধ্যায় একই বড়, এবং মধুসূদন দত্ত 50 বছর বয়সেই চলে গেছেন। অপরিমিত নেশা এবং জীবনের নানা দুর্যোগকে স্বেচ্ছায় বরণ করে, নিজেকে পুড়িয়ে জ্বালিয়ে অসংগঠিত করে তিনি চলে গেছেন। সেই যাওয়াটায় বাঙালি বিষণ্ণ হয়, এক দিনাবসান। কিন্তু হাহাকার ছাড়া মাইকেল মধুসূদন দত্তের জন্য আমাদের আর কিছুই থাকে না। আমরা একসময় এমনকি বুদ্ধদেব বসু বলেছিলেন যে মাইকেল মধুসূদন দত্তের কবিতাও থাকবে না, কিন্তু আমরা দেখি যে তার একজন কবিদের জাতির জীবনে উত্তীর্ণ থাকতে হয়, তাহলে তার নানা পংক্তি, স্মরণীয় পংক্তি এবং উপমা, সেগুলো কিরকম ভাবে যেন আমাদের শিকড়ে চালিয়ে গেছে। তার জন্য BA-MA পাশ করতে হয় না। পুরুলিয়া এবং বাঁকুড়ায় মাইকেল মধুসূদন দত্তের অনেক লাইন বলা হয়, যেগুলো যারা বলেন তারা জানেনও না যে সেগুলো মাইকেলের রচনা। মাইকেল আসলে আমাদের রক্ত প্রবাহে মিশে গেছেন। যেমন মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই আরেকজন, যিনি 46 বা মতান্তরে 48 বছর বয়সে চলে গেছেন। তিনিও শরীর এবং মনের উপর অসম্ভব অত্যাচার করেছেন, এবং তার মধ্যেও স্ববিরোধিতা কিছু ছিল। প্রবল প্রতিভা, কিন্তু তাকে বাঙালি আত্মক্ষয়ের একটা দৃষ্টান্ত হিসেবে দেখেছে। এমনকি ঋত্বিক ঘটকও মদন তাঁতির যে গল্পটা যুক্তিচক্রের শেষে বলেছেন, তাতে ওই ব্যর্থতার একটা কিংবদন্তি হিসেবে তাকে বর্ণনা করা হয়। এবং ঋত্বিক ঘটক সম্বন্ধেও আমরা এখন যা দেখি, প্রস্তুত এখন সিনেমা এবং থিয়েটারে ঋত্বিক ঘটককে যখনই দেখি, তার ভূমিকায় কেউ অভিনয় করছেন বা অন্য কিছু, আমি আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা ঋত্বিককে সেভাবে দেখি। মানে একটা জিনিস তো মানতে হবে যে তিনি নাটক করতেন, তিনি লিখতেন, তিনি অন্তত 8টি ছবি সমাপ্ত করেছেন, আরো কিছু তথ্যচিত্র সমাপ্ত করেছেন। সেই সূত্রে ওই জীবন যাপন করা যায় না যে সবসময় ঝোলায় একটা মদের বোতল এবং যখন তখন তিনি পড়ে যাচ্ছেন রাস্তার মধ্যে। এটা সম্ভব না। এটা হলে মজান্তিক তৈরি হতো না, বা কোমল গান্ধার তৈরি হতো না, সফল বা ব্যর্থ যাই হোক। কিন্তু বাঙালি ব্যর্থতার রূপকথাকে পছন্দ করে, বাঙালি খুব সফলতাকে পছন্দ করে। যেমন বাঙালি রবীন্দ্রনাথকে খুব নিজের বলে ভাবে না, তাকে কোনো কোনো সময় হাতিয়ার বলে ভাবে, কিন্তু তার প্রীতি হচ্ছে আমার সাজানো বাগান শুকিয়ে গেল, যারা বলতে পারেন তাদের প্রতি। অন্তত গল্পটা তারা সেভাবে বানায়। ঋত্বিক ঘটককেও তারা সেভাবেই বানিয়েছে। তারা ঋত্বিক ঘটকের যে কৃতকর্ম, ওই 50 বছর বয়সের মধ্যে এই তিনজনই প্রায় 50-এ চলে গেছেন, এবং তাদের জীবনে এক অমিতব্যয়ী জীবন, তারা বন্ধনে মুক্ত করেছে। এবং ঋত্বিক ঘটক সম্বন্ধে আজকে যখন 100 তাকে কিভাবে স্মরণ করা হচ্ছে, কেন স্মরণ করা হচ্ছে, এই বিষয়ে আমরা খুব একটা স্পষ্ট ছবি পাই না। অনেকে মনে করেন তিনি জনসাধারণের হয়ে কথা বলেছেন, সেটা শিল্পীর প্রাথমিক দায়, তার জন্যই যে তাকে 100 মুহূর্তে স্মরণ করতে হবে তার কোনো কারণ নেই। আমার মনে হয় না অন্য কোনো শিল্পী, পৃথিবীর কোনো শিল্পী জনসাধারণের পক্ষ ছাড়া অন্যভাবে কথা বলেছেন। এমনকি যখন তারা আপাত হয়ে চুপ থেকেছেন, তখনও সেটা জনসাধারণের সপক্ষেই। যেমন রবীন্দ্রনাথ যখন বলেন বঙ্গভঙ্গ আন্দোলনে তার বিখ্যাত ভূমিকার পরে, দিবার মনে বিদায় দেও ভাই, কাজের পথে আর তো আমি নাই, তোমরা সবাই যাও না দল দলে, জয়মাল্য লও না তুলে গলে, অলক্ষিত বনচ্ছায়া তলে আমি এখন পিছিয়ে যেতে চাই। তখন সে রবীন্দ্রনাথের পলায়নবাদী মনোভাব নয়, সেটা রবীন্দ্রনাথের জাতীয় ইতিহাসের প্রতি একটা মন্তব্য এবং সে যুগের নেতৃত্বের প্রতি এক ধরনের যন্ত্রণা মেশানো অভিব্যক্তি। কিন্তু রবীন্দ্রনাথ তার জাতিকে কখনো পরিত্যাগ করেন। ঋত্বিক ঘটকও করেন। ঋত্বিক ঘটককে যে আমরা কিছুটা বুঝতে পারিনি মানে এই না যে আমরা ভুল ছিলাম, অথবা ঋত্বিক ঠিক ছিলেন, অথবা ঋত্বিক ভুল ছিলেন, আমরা ঠিক ছিলাম, তা নয়। আচ্ছা, ঋত্বিককে আমাদের দেখাশোনার জগতের মধ্যে আমরা রাখতে পারি। তার নাটকগুলো আমি খুব দেখিনি, দেখার সুযোগও হয়নি,
তার জীবনের শেষ যে নাটক, সেটা আপনাদের কাছে এখন প্রয়োজনীয় হতে পারে। নাটকটা নাটক হিসেবে আমার মনে হয় না খুব সফল হয়েছিল, কিন্তু সামাজিক উদ্যোগ হিসেবে এটা এখন এই মুহূর্তে বাংলায় আর হয় না। নবদ্বীপে জরুরি অবস্থার সময় একটি মেয়ে তরুণী অত্যাচারিতা হন এবং পরে তাকে পেট্রোলিয়াম ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাটা তখন খবরের কাগজে সেন্সার করা হতো, ঘটনাটা চেপে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং চেপেও গিয়েছিল খানিকটা, কিন্তু ঋত্বিক ঘটক এই ঘটনাটাকে লক্ষ্য করেন এবং তার শেষ কাজ যেটা সেই বিষ্ণুপ্রিয়া, এতে চৈতন্যদেবের স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে এই মেয়েটিকে মেলান এবং তিনি চার যুগে হয়ে জনম, দক্ষিণী, সীতা, দ্রৌপদী এইসব চরিত্রের সঙ্গে মিলিয়ে এই নাটকটা করার চেষ্টা করেন। তাতে প্রস্তুতির অভাব ছিল। এই নাটকের একটাই শো হয় একাডেমি অফ ফাইন আর্টসে এবং তারপরের মাসে তো ঋত্বিক চলে গেলেন। তো আমরা এখন যদি সত্যায় বলতে হয় তাহলে বলতে হয় যে আরজিকর আন্দোলন উপলক্ষে তো আমরা কোনো নাটক দেখিনি, আরজিকর উপলক্ষে তেমন কোনো লেখা কেউ লেখার লোক নেই। উন্মাদ প্রায় ঋত্বিক ঘটক রক্তবমী করতে করতেও সেই বিষ্ণুপ্রিয়া করেছিলেন। এটা তার পক্ষে এক ধরনের স্বীকারোক্তি বা উইল বা ইষ্টিপত্র বলা যায়। সেই হিসেবে তিনি আমাদের কাছে আদরণীয় হতে পারেন। যখন সবাই চুপ, তখন এই ব্যক্তি নিজেকে এই ধরনের ঝুঁকিতে নিয়ে গিয়েছিলেন। তিনি পাগল হতে পারেন, কিন্তু তার মৃত্যুর দিন আমরা সবিস্ময়ে আবিষ্কার করেছিলাম যে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী যার পরিচিত, তার কলকাতায় কোনো স্থায়ী বাসস্থান নেই। এটা মস্তিষ্ক বিকৃতির উপায় হতে পারে, এটা আমি মানছি যে তার কোথাও একটা গন্ডগোল ছিল, যার জন্য তিনি সাধারণ মধ্যবিত্তদের যা চাহিদা হয় সেটা যেটা তিনি বাঙুলের নাড়ালে পেয়ে যেতেন, সেটা তিনি চাননি আমাদের মতো। কেন চাননি বলতে পারবো না। তার কোনো স্থায়ী ব্যাংক অ্যাকাউন্টও ছিল না মৃত্যুর সময়। এটা কেন ছিল না তাও বলতে পারবো না। আপনি যদি বলেন পাগলদের তো অনেক কিছুই থাকে না, তাহলে পাগল। আর যদি বলেন সেইন্ট ঋত্বিক, সন্ত এক ধরনের, তাহলে সন্ত। কিভাবে দেখবো সেটা দেখার উপায়ের পর নির্ভর করে, কোন দিক থেকে দেখবো, কেমন ভাবে দেখবো, এইভাবে। তবে যেটা আমার বলার কথা, তিনি যে মাধ্যমের জন্য সবচেয়ে বেশি পরিচিত, সেই মাধ্যমে তিনি তার স্বভাবেরই মতো একটা অব্যবস্থা আনতে চেয়েছিলেন। সিনেমা কি শেষ পর্যন্ত? সিনেমা হচ্ছে আধুনিক বুর্জোয়া যুগে বুর্জোয়া উৎপাদন ব্যবস্থার মধ্যে শিল্পকে এমনভাবে স্থাপন করা যাতে যাবতীয় অব্যবস্থা একটা শৃঙ্খলায় যাবে, তার একটা উৎপত্তি থাকবে, তার একটা নিষ্পত্তি থাকবে, তার একটা চূড়ান্ত সংকট থেকে সমাধানের পথ থাকবে। অন্তত একটা গল্প আমাদের কাছে সুবল অবস্থায় এসে উপস্থিত হবে এবং সেটা এত কম সময় হবে যে আমাদের শ্রমজীবী সমাজ, আমরা যারা অল্প শিক্ষিত, তারাও এটা দেখে বলতে পারি হ্যাঁ এইরকমই তো হয় বা এইরকমই তো হওয়া উচিত। এইটাই সিনেমার ইতিহাস। সিনেমা এই সাম্যাবস্থাকে প্রচার করে। এই সাম্যাবস্থার মধ্যে চির আছে, যেমন হয়তো চার্লি চ্যাপলিন আছেন, যেমন হয়তো জন রনোয়া আছেন, কিন্তু তাহলে আমরা বাইরের যে বিশৃঙ্খলা, যে উন্মাদনা এই যুগে যে দ্রুত বেগে মুহূর্তগুলো বয়ে যাচ্ছে, তাকে একদম শনাক্তকরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি কি হচ্ছে এবং কেন হচ্ছে। এই বোঝাটা অধিকাংশ ক্ষেত্রেই খুব নিয়ন্ত্রিত বোঝা, কিন্তু আমরা সেটা বুঝি না। যেমন ধরুন টাইটানিক সিনেমা আপনি দেখলেন, বিরাট বড় একটা জাহাজের সমাধি, শরীর সমাধি, কত হাজার হাজার মানুষ মারা গেলেন। কি চমৎকার সিনেমা দেখাচ্ছিল যে দরিদ্র থেকে আরম্ভ করে ধনীতম মানুষ বিভিন্ন স্তরে বিন্যস্ত এবং অন্য সব কিছু। কিন্তু একটু পরেই আমরা দেখলাম যে এই মানুষগুলো কোথায় চলে গেছে, আসলে একটি তরুণ এবং তরুণী প্রেম করছে এবং সেই প্রেমের দিকে আমাদের এত মনোযোগ চলে গেল। বস্তুত ছোটবেলায় আমরাও এই ধরনের প্রেমের জন্য উন্মুখ ছিলাম, যে পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানবো তুমি আছো আমি আছি। এই টাইটানিক আমাদের কাছে বেঁচে থাকলো শুধুমাত্র মৃত্যুর এক চরম কবিতা হিসেবে, এবং আমরা নিশ্চিন্ত হলাম যে ভদ্রমহিলা এই নীল পাথরটা কাউকে না জানিয়ে জলে ফেলে দিয়েছেন। যেমন
দুর্গার মৃত্যুর পরে অপু ফেলে দিয়েছিল ওটা, যাতে কেউ না জানতে পারে, একটা নিভৃতি যাতে থাকে। কিন্তু আমরা ভুলে গেলাম যে এর বাইরে ইতিহাস ছিল। ওই জাহাজে আরো অনেক মানুষ মারা গেছে। কেন এই কারিগরি ত্রুটি হয়েছিল প্রচন্ড, সেটা একটা বড় মস্ত কারণ। আরো অনেক কিছু ছিল, সেসবগুলো বাদ চলে গেল। আবার আরেক ধরনের সিনেমা, সেই সিনেমাটার মধ্যেই যাকে অনুকরণ করার প্রচেষ্টা আছে। আজ থেকে 100 বছর আগেই তৈরি হয়েছিল, সোভিয়েত পলিটগুলো 100 বছর আগেই দেখেছিলেন। ঋত্বিক প্রায় ব্যাটলশিপ পোটেমকিনেরই সমবয়সী। যে সেখানে যদি বা একটা যুদ্ধ জাহাজে বিদ্রোহের জন্য একজন নায়ককে যদি অনেক চেষ্টা করে 12 করি ভাবলেন চুপ, তাহলে তিনি তৃতীয় অঙ্কেই চলে যান। এখন তৃতীয় অঙ্ক অতএব আগুনে আলোয় জ্যোতির্ময় বলতে পারি, কিন্তু চতুর্থ অঙ্ক পঞ্চমাঙ্ক অডেসা সিরিজ বৃত্তান্ত, সেখানে কোনো নায়ক নেই। সেখানে ইতিহাস নিজের সঙ্গে লড়াই করে গেছে। আপনি কিভাবে দেখবেন এই ব্যাটলশিপের মন্তাজগুলো জেমস ম্যাকনান কেমন ব্যবহার করেছেন? কারণ ওই মন্তাজ অন্যভাবে আর কেউ করতে পারে না। সত্যজিৎরাও করেছেন। চলন্ত ট্রেন যখন অপরাজিত দেবের কাশি থেকে ফিরছে, কিন্তু এগুলো এমন জিনিস যেগুলো ব্যবহার আমাদের করতেই হবে। শুধু সেইটা না, কিন্তু যুদ্ধজাহাজ পোটেমকিনের আত্মাকে আমরা ব্যবহার করিনি। কারণ আমাদের মনে হয়েছে যে ব্যক্তি ইতিহাসের থেকে বড়, শেষ পর্যন্ত গল্পটা ব্যক্তির সমস্যার মধ্য দিয়েই সমাধান করতে হবে। এখন ঋত্বিক হয়তো এটা চান, যেমন সত্যজিৎ রায় তার প্রধান বন্ধু এবং প্রধান যাকে বলে প্রশংসাকারী, তিনি বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, ভারতীয় সিনেমার বিষয়ে কথা বলার সময় কখনোই ঋত্বিক ঘটক ছাড়া কথা বলতেন না। এটা ভালো বা মন্দ বলতে পারবো না, এটা সত্যজিৎ রায়ের দুই জীবনীকার মারিসি কান এবং অ্যান্ড্রু রবিনসন বলেন, এবং অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বলেন যে সত্যজিৎ, এবং আমাকে লিখিত তার ইন্টারভিউ নিয়েছি দুলাল দত্ত এবং সৌমেন্দু রায়, এরাও বলে যে মানিকদা সিরিয়াস হয়ে গেলে ঋত্বিক ঘটকের, এবং পুনু সেন, রমেশ সেন তিনিও বলেন যে মানিকদা সিরিয়াস হয়ে গেলে তখন ঋত্বিকদার কম্পোজিশন গুলো বলতেন। যেমন দুলাল দত্ত বলেন, উনি বারবার অযান্ত্রিক আমাকে দেখতে বলেছেন এডিটিং এর জন্য, যে দুলালবাবু এডিটিংটা দেখুন, সম্পাদনাটা দেখুন, আপনি অন্য সবকিছু দেখতে কি করে একটা এক্সট্রিম লং শট আর একটি এক্সট্রিম ক্লোজ আপ ঋত্বিক জুড়ে দেয় এবং তাতে ছবি বাউন্স করে না। সেগুলো নয় টেকনিক্যাল কথা, কিন্তু আমরা যখন ঋত্বিককে দেখি তখন ঋত্বিক, ধরুন নাগরিক যখন ছবিটা পড়ে, ছবিটা খুব ভালো ছবি আমি বলছি না, কিন্তু সত্যজিৎ রায়ের কথা খেয়াল করুন যে সত্যজিৎ রায় বলেন যে ঋত্বিকের মধ্যে আমার যেটা প্রথম থেকেই ও শোকসভায় সভাপতিত্ব করতে গিয়ে যে আমার প্রথম থেকেই যেটা আমাকে অবাক করতো, সেটা হচ্ছে আমরা সকলেই যখন কম বেশি হলিউডের আওতায় ছিল, তখন ঋত্বিক কি করে হলিউডটাকে ছেড়ে দিয়েছিল। বোধহয় সোভিয়েত ছবি ওকে বেশি টানত এবং খানিকটা সোভিয়েত ছবির ফ্রেমিং ইত্যাদি ওর পছন্দ ছিল। নিঃসন্দেহে সত্যজিৎ রায়ের এই পর্যবেক্ষণের দাম আছে, এবং তিনি যুক্তি বুদ্ধির উপর আস্থা রেখে এই কথা বলেছেন। এটা খুব গুরুত্ব কথা। আমার থেকে বেশি বাঙালি ছিলেন, এটা খুব বড় কথা না। কেউ কারোর থেকে বড় রুশি হতেও পারে, কে কার থেকে বড় বাঙালি, কে কার, যেমন রাশিয়ার একটা তর্ক আছে তলস্তয় বেশি রুশি না দস্তায়েভস্কি বেশি রুশি, এটা নিয়ে এইসব তর্ক খুব দামি নয়, আছে এই দামগুলোর, এই কথাগুলোর দাম আছে, কিন্তু কে বেশি বাঙালি, ঋত্বিক না সত্যজিৎ না রবীন্দ্রনাথ, এসব নিয়ে এত ভাবার কারণ নেই। আমরা শিল্পকে বৃহত্তর পরিপ্রেক্ষিতেই ভাবতে পারি। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে নাগরিক ছবিটার বৈশিষ্ট্য কোথায়, ছবিটা খুব কাঁচা। ওই তত্ত্ব বলে লাভ নেই যে নাগরিক যদি ঠিক সময় মুক্তি পেত তাহলে নাগরিক পথিকৃতের সম্মান পেত, এটা বলার কোনো কারণ নেই। পথের পাঁচালী দেখলেই বোঝা যায় যে সেটা আমাদের আবেগের কথা। কিন্তু যেখানে নাগরিক খুব স্মরণীয় সেটা হচ্ছে দুটো জায়গা। এক হচ্ছে শহরে যেদিন দুর্গা প্রতিমা প্রবেশ করে সেই দিনই কিন্তু ভাড়াটের উচ্ছেদ হয়। সেখানেও আত্মজীবনের উপকরণ আছে, যেমন সুরেশচন্দ্র ঘটক অত বড় বাড়িতে থাকতেন, পাখি খুব পছন্দ করতেন। তিনি গঙ্গাপ্রসাদ মুখার্জির খুব জায়গায় এসে
অস্বস্তি বোধ করেন, সেগুলো কালী ব্যানার্জির অভিনয় আছে, সেগুলো আমাদের দরকার নেই। ঋত্বিক সবসময় আত্মজীবনীর কম্পোনেন্ট গুলোকে আনতেন, অংশগুলো। কিন্তু এই যে দুর্গা প্রতিমার আগমন এবং ভাড়াটের নিষ্ক্রমণ একসঙ্গে জুড়ে থাকছে, আর তার থেকেও বড় যে ঋত্বিকের ছবির প্রথম সাউন্ড রি-রেকর্ডিং, তার জীবনে এটাই প্রথম সাউন্ড রি-রেকর্ডিং, সত্যেন চট্টোপাধ্যায়। সত্যেন চট্টোপাধ্যায় আমাকে বলেন যে এটাও গৃহীত সাক্ষাৎকার, যে ঋত্বিক বাবুর সম্বন্ধে কথা বললে আমার মনে হয় আমাদের প্রথম দেখাটা খুবই খারাপ হয়েছিল এবং আমরা প্রায় হাতাহাতি করতে যাচ্ছিলাম, কারণ উনি তো দুর্মুখ ছিলেন। উনি হঠাৎ বলেন যে আমার পয়সার ছবি আমি কি করবো, আপনি কেন ঠিক করবেন? আমি যাতে বলি তাহলে করুন, আমাকে ডেকেছেন কেন? এই নিয়ে তর্ক দেয়। তারপর একটাতে বলি, কিন্তু এটা খেয়াল করি আমি ঋত্বিক ঘটকের মধ্যে, সেটা হচ্ছে দেখবেন একটা মেটালিক সাউন্ড আছে, সেটা ক্রমশ বাড়াচ্ছেন, একেবারে এক্সট্রিমে নিয়ে যান। আমার তাতে আপত্তি ছিল, আমি ভিজুয়ালটা খেয়াল করিনি বলে ছবিগত। আমি দেখি এই মেটালিক সাউন্ডটা আসলে উনি কালীবাবুর মৃত্যু, কালী ব্যানার্জির মৃত্যুর সঙ্গে জুড়ে দিতে চাইছেন এবং আসলে সাউন্ডটাই এখানে মূল হয়ে উঠছে। এটা দেখে আমি খুব অবাক হয়েছি এবং এই অবাক হওয়াটা আমাকে অনেকদিন প্রভাবিত করেছে। কারণ আমি তো মানিকবাবু, ঋত্বিকবাবু এদের সবার সঙ্গেই কাজ করেছি। আমি দেখেছি ঋত্বিকবাবু আপাতভাবে দুর্ভোগ হলেও ওকে আবার যদি পাল্টা ধমক দিয়ে কাজে বসানো যায়, তাহলে উনি ওর মধ্যে একটা যুক্তি কাজ করে, উনি অন্য একটা যুক্তিতে কাজ করেন। এই কথাটা হেমাঙ্গ বিশ্বাস এবং সলিল চৌধুরীও বলেছেন, এই যে শব্দ প্রীতিত, এটা অন্য বাঙালি পরিচালকদের নেই, ভারতীয় পরিচালকদের নেই। এমনকি ঋত্বিককে যে আমি সবসময় বলি 100 Years of Solitude, গার্সিয়া মার্কেজের বিখ্যাত উপন্যাস, তার কারণ ঋত্বিকের কিন্তু অনুসারী কেউ নেই। এমনকি পুনে ফিল্ম ইনস্টিটিউটের যারা বিখ্যাত ছাত্র, যারা ঋত্বিককে দি গ্রেট মাস্টার ছাড়া বলেন না, তাদের সঙ্গে আমি নানা সময় মিশে দেখেছি, কথা বলে দেখেছি। কুমার শাহানি, মনিকাউল, সাইদ মির্জা, কে কে মহাজান, এদের সঙ্গে, যারা কেউ ঋত্বিকের পন্থা অনুসরণ করেন না, করার কথাও নেই। কিছুদিন এই মেয়েটি যে পেল কানের শ্রেষ্ঠ পুরস্কার, এই পায়েল কাপাড়িয়া, ইনি ওর সঙ্গে আলাপ হলো, তো ওকে আমি কথা বলছিলাম, তো উনি আমাকে জানালেন যে ওর ছবি করার মূল কারণ ওই পুনে ফিল্ম ইনস্টিটিউটে যখন ভর্তি হয়েছিলেন তার 3 দিনের মাথায় সুবর্ণরেখা দেখেন, তখনই ওর মনে হয় উনি ছবি করবেন। ছবিটা দেখে আমি বুঝলাম উনি ঋত্বিক ঘটককে 3-4 জায়গায় কোট করেছেন। এখন ঋত্বিককে কোট করা যায়, কিন্তু সেটা ঋত্বিক ধারার ছবি। ঋত্বিক এমন একজন চলচ্চিত্রকার যিনি অদ্যাবধি নিঃসন্তান চলচ্চিত্রকার হিসেবে। যেমন আমরা সত্যজিৎ রায়ের প্রতিভাকে অনুকরণ করা যায় না, কিন্তু সত্যজিৎ রায়ের ছাপ আছে এমন বহু পরিচালককে দেখি, যারা গুণী পরিচালক, কিন্তু তাদের গৃহসজ্জা দেখলেই বোঝা যায় সত্যজিৎ রায়, বা তাদের কম্পোজিশন দেখলে বোঝা যায় সত্যজিৎ রায়ের কাছে তারা ঋণী। সত্যজিৎ রায় এরকম অনুপম সাক্ষ্য রেখে গেছেন। কিন্তু ঋত্বিক ঘটকের চূড়ান্ত ভক্ত এবং চূড়ান্ত বিরোধী কেউই ঋত্বিক ঘটকের মতন করে ছবি করেন না। এই যে অন্যরকম ছবি করা, সেটা কি? যেমন হেমাঙ্গ বিশ্বাস বলেছেন, যা সলিল চৌধুরী আমাকে ব্যক্তিগত জীবনে বলেছেন, আমার খুব গর্ব হয়েছিল, আমার বন্ধু এত জানেন, যে যেদিন পুডফকিন কলকাতায় সংবর্ধনা দিচ্ছেন, সেদিন ঋত্বিককে শব্দ সম্পর্কে, সিনেমায় শব্দের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন করেন। হেমাঙ্গ বিশ্বাস তার লিখিত লিখেছেন যে আমরা সবাই অবাক হয়েছিলাম যে আমাদের দলে এরকম আছেন একজন শব্দ নিয়ে জানেন। এখন ঋত্বিকের যে শব্দ নিয়ে আগ্রহ, সেগুলো দেখবেন সাধারণত সিনেমায় হয় না। সিনেমায় যেটা হয় সেটা শব্দ দৃশ্যকে অনুসরণ করে, কিন্তু ঋত্বিক এমন ভাবে কাজ করেছেন যে অনেক সময় শব্দই নায়ক। যেমন ধরুন বিখ্যাত জায়গা, যেখানে তার দৃশ্যানুপাত তো অসাধারণ। 1962 সাল সেন্সার সার্টিফিকেট, তখন সাবঅল্টার মিস্ট্রি ইত্যাদি কিছু ছিল না, কিন্তু ঋত্বিক এই যে আবিষ্কার করলেন বা করাতে চাইলেন যে
আমাদের যদি কোনো মহাকাব্য থাকে তা রামায়ণ নিঃসন্দেহে, এবং তার নায়িকা কৌশল্যা একজন বাগদিবই হবেন, তিনি ইক্ষ্বাকুবংশীয় রাজবধূ হবেন না, হলে তাকে দলিত, আপনার জায়গায় দলিত বলেন বা অন্তজ বলেন, সেই জায়গারই কোনো মানুষ হবে। এবং যখন রামচন্দ্র মাতৃ আবিষ্কার করছে ছাতিমপুর প্ল্যাটফর্মে, তখন তাকে বাগদিবৌ হিসেবে আবিষ্কার করায়। যে ভারতীয় ইতিহাসের মধ্যেকার যে বিস্ফোরণ, আমার ধারণা এখন ওই ছবিটা বললে কিছুতেই এটা সেন্সার সার্টিফিকেট পেত না। এই যে ঋত্বিক বাস্তব, ঋত্বিক অবাস্তব, ঋত্বিক ভুল, ঋত্বিক ঠিক কিছু হলেই হতো না, তার মধ্যে এমন বিস্ফোরক সম্ভাবনা ছিল যে তিনি ইতিহাসকে উল্টে পাল্টে দিতে পারতেন। আর এই যে উল্টে পাল্টে দেওয়া, এই দৃশ্যটা দেখলে আপনি দু জায়গা দিয়ে আপনাকে অবাক লাগবে। আমরা সাধারণত সাবজেক্টিভ ক্যামেরা দিয়ে বলি যে যখন মা অসুস্থ দেখছেন, আচ্ছা আচ্ছা অভিরামের মুখ, অভিরাম যখন মাকে দেখছে তাও আচ্ছা, এইগুলো ক্যামেরা খুব সাধারণ টেকনিক। কিন্তু একটা ভিজুয়াল ট্রোপ আছে যেটা আমরা কিছুতেই বোঝাতে পারি না, যে একটা বাচ্চা সেরকম হাত ধরে ঝুলছে, এই বাচ্চার এই যে অভিরামের যন্ত্রণাটা বোঝানোর জন্য। এরকম ঘটনা 2400 রোজে আছে। এইটা ঠিক না, অন্য জিনিস। তখন আমরা বিদেশি সমালোচকদের সূত্রে বলি কি মহান চিন্তা। কিন্তু এই যে আমাকে তুই আনলি কেন ফিরিয়ে দে, এই যে ঘটনা, এবং রামায়ণকে একটা বিকল্প প্রস্তাব দেওয়া, তিনজন বাঙালি এক পর্যন্ত দিতে চেয়েছেন, মাইকেল মধুসূদন দত্ত, মেঘনাদ কাব্যে, বা অন্যত্র কিছুটা সতীনাথ ভাদুরী, রোড়াইচরিত মানুষ, ঋত্বিক ঘটক, সুবর্ণরেখা। রোড়াইচরিত মানুষ নিয়ে আমি কথা বলছি না। রোড়াইচরিত মানুষ যতটা রামচরিত মানুষের অনুগামী, ততটা কৃত্তিবাসের রামায়ণের নয়। কিন্তু এই যে প্রস্তাবটা, এই প্রস্তাবটাই এত ভয়াবহ, এত মারাত্মক, এত বিপজ্জনক আমাদের পক্ষে, যে ঋত্বিক দৃশ্যকে ছেড়েই দিয়েছেন, যা সমস্ত পরিচালকের পছন্দ হতো। এমনকি চূড়ান্ত মেলোড্রামা হিসেবে ঋত্বিক ঘটকের পক্ষে যা গ্রহণীয় ছিল, কারণ তিনি মেলোড্রামাকে ক্রিয়েটিভ অর্থে ব্যবহার করতে জানতেন, তিনি ছেড়ে দিয়েছেন দৃশ্য। তা কি হলো, সবিষয়ে লক্ষ্য করলাম আপাত মানেহীন একটা জায়গা। হঠাৎ ক্যামেরাটা এই দৃশ্যকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে দূরে চলে গেল, একটা মালগাড়ি আসছে, ঘাটাঘাট ঘাটাঘাট নানা রকম আওয়াজ করতে করতে, আসুক, কিন্তু মালগাড়িটা কেন আসছে আমরা বুঝতে পারি না। এবং পুরো পর্দা দিয়ে মালগাড়িটা চলে যায়, বেশ কিছুক্ষণের শট, এবং যখন চলে গেল খুব ধার্মিকের মতন মালগাড়িটার আসা এবং মালগাড়িটার যাওয়া দেখলে ওই ক্যাকোফনি, বিপুল আওয়াজ, তার বিস্তার, তারপরে তার কাট, আর এই মৃত্যুর ছায়া। অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন ইতিহাসের ভেতরে যে এক ধরনের বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি, বা ঘটাতে চাইছেন, যে প্রশ্নটা তুলেছেন, সেই প্রশ্নটাকে সিনেমার সামান্য চিত্র ধারণ করতে পারবে না, বা তার মতে সেগুলো শব্দ ধারণ করে থাকবে। আপনি ভেবে দেখুন, তিনি আমাদের অন্তজ ইতিহাসের দিকে সবচেয়ে বেশি মন দিয়েছেন। আপনি যখন তিনি অযান্ত্রিক করছিলেন, অযান্ত্রিক যে নৃত্যের বাঙালি আনা, তার বিপরীতে, কারণ ভূগোলটাই আমাদের চিরচেনা গাঙ্গের উপত্যকা থেকে আলাদা। এখন ঝাড়খণ্ডে, তখন বিহারে বলা হতো। সেখানে একটা ছোট জায়গা, সুবোধ ঘোষের মূল গল্পে ওরা ছিলেনও না, কিন্তু ওরাও এলেন, এমন ভাবে এলেন যে তারা কাহিনী একটা কেন্দ্রীয় পরিপ্রেক্ষিত দখল করে রইলেন, এবং তারা তাদের নিজেদের ভাষায় কথা বললেন, ভাঙা বাংলায় কি ভাঙা হিন্দিতে না, কুড়ুকু ভাষায়, যেটা ওরাওদের ভাষা। কোনো সাবটাইটেলও দিলেন না। তার এক ধরনের সম্ভ্রম জনজাতির প্রতি। যখন এইসব সম্ভ্রম সংগ্রামের কথা কেউ বলতো না। আজও যখন সাঁওতালদের আমরা সিনেমায় দেখি, তখন তারা এক্সিবিট হিসেবে আসে। হ্যাঁ, সাঁওতাল দেখো, যেমন আমরা নকশাল দেখি, তো এরকম সাঁওতাল দেখি। সাঁওতালরা নিয়ম করে নাচে আমাদের জন্য। শান্তিনিকেতনে গিয়ে অনেক সাঁওতাল দেখতে পাবেন, সাঁওতাল দেখার জায়গা আছে।
যেমন আলিপুর চিড়িয়াখানায় সাদা বাঘ দেখতে পাবেন, তো এগুলো যাবেন। এখন ঋত্বিক ঘটক বোকা ছিলেন, তার মনে হলো স্বাধীনতার পরে যদি অনেক কিছু অন্যভাবে দেখতে পাওয়া যায়, তাহলে ওরা ওদের কেন দেখতে পাওয়া যাবে না, ইতিহাসে ওরা আসবেন না কেন? যদি আমাদের উৎসব থাকে তাহলে বৈরাগী থাকবে না কেন? এবং তিনি ওরাও দেখলেন। তিনি যদি ওরাও দেখতেন তাহলে আমরা ছেড়ে দিতাম। তিনি শিখ ড্রাইভার দেখলেন ওইটুকু জায়গায়। তিনি এমনকি একজন মুসলমান বালক দেখলেন, সুলতান। তিনি পাগলি দেখলেন, তিনি ইলোক করা যুবতী দেখলেন, সবই দেখলেন। ভারতবর্ষের একটা ছোট সংস্করণ হয়ে গেল, যেখানে সংযুক্তিকরণের উপপাদ্য জুড়ল, এবং তার মধ্যে বিমল পাগলাকে দেখলেন। কারণ বিমল পাগলা কে, এ নিয়ে অনেক কথা হতে পারে। যেমন সত্যজিৎ রায় এই ছবি খুব আদি এবং নিষ্ঠাবান ভক্ত। তিনি যেমন বলেন অ্যানথ্রোপোমরফিজম, বস্তুতে নরত্বারক। ওই যে গাড়িটা জল খাচ্ছে, ঢাকা 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 করে আওয়াজ হচ্ছে, গাড়িটা হঠাৎ চোখ তাকাচ্ছে যেন তার একটু হিংসে হচ্ছে অন্যকে দেখে, বা গাড়িটার সামনে যখন বিমল বর সেজে দাঁড়াচ্ছে, তখন আমাদের বেঙ্গল ক্লাবের বাবুদের রসিকতা মনে হচ্ছে যে গাড়িটি আওড়া থাকে। এভাবে দেখলে আপনি দেখতে পারেন নিখুঁত। সত্যি ঋত্বিক ঘটক এত নিখুঁত ছবি আপনি কখনো তৈরি করেন, বরং আমাদের আক্ষেপ থাকে যিনি এইটা করতে পারতেন। এই একটা ছবি সম্বন্ধে শান্তিনিকেতন বন্দি থেকে মাঝবাড়ি সকলেই একমত যেটা একটা বিরাট ছবি। এরকম ছবি করতে পারতেন, তিনি নষ্ট হয়ে গেলেন না। মানে এসব মেঘে টাকা তারা কাদা কান্না প্যাচ প্যাচে ছবি তৈরি করলেন কেন আপাতভাবে? তো আপনি ছবিটা দেখুন, ছবিটা গাড়িটাকে দেখার চোখ দেখবেন। গাড়িটাকে দেখানো হচ্ছে যখন, তখন গাড়িটার প্রতি কিন্তু খুব ক্লোজ আপ নেই। গাড়িটাকে এমন জায়গায় উনি কম্পোজ করছেন যার ফোরগ্রাউন্ডটা আপনি দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখতে পাচ্ছেন, গাড়ি প্রায় নিসর্গের অংশ। এবং ঋত্বিক খুব তীব্রভাবে চাইছেন গাড়িটাকে নিসর্গে জুড়ে দিতে, যেমন ওরা নিসর্গে জুড়ে থাকে। এই জোড়ার ব্যাখ্যা কি হতে পারে, কেমন হতে পারে, অনেক রকম দেওয়া যায়। একটা খুব সহজ ধারণা হতে পারে যে যখন শিল্প যুগ আসবে, যখন শ্রমিক শ্রেণীর যুগ আসবে, তখন শ্রমিক শ্রেণীর হাতিয়ার তাদের কাছে প্রিয় হবে। যেমন মায়াকলস্কি পেজ নাম্বার 22 নামে ছবির চিত্র আট্ট লিখেছিলেন যে অনলি অক্টোবর হুইচ হ্যাজ লিবারেটেড দি ম্যানকাইন্ড উইল অলসো লিবারেট দি মেশিন। এটা হতে পারে। কিন্তু আপনি ভেবে দেখুন এই যন্ত্র যুগে সম্পর্কে আমাদের আক্ষেপ এবং বিরোধিতা। আমরা রবীন্দ্রনাথের সন্তান। রবীন্দ্রনাথের 1922 সালের গুপ্তধারণা এবং 1926 সালের রক্তকরবী যদি আপনি পড়েন বা দেখেন, যাই করুন, আপনি যদি গান্ধীজি জমনালাল বাজাজের কাছে লেখা আহমেদাবাদ তাৎকলের বিরুদ্ধে চিঠিগুলো দেখেন, তাহলে আপনি বুঝবেন যন্ত্র আমাদের কাছে কত সর্বনাশের প্রতীক। এবং আমরা যদি এই মুহূর্তে আমার যদি বুক ব্যথা একটা যন্ত্র এসেই বলবে যে আমার বুকের অবস্থা কি, তাহলে আমরা যন্ত্রকে বিশ্বাস করি না, আমরা কাউকে নিন্দে করার জন্যই যান্ত্রিক করি। কেননা ঋত্বিক ঘটক অন্তত মনে করেন যে অন্তত বিদেশিরা এনেছিল এবং তারা আমাদের উপকার সুখ এসব নিয়ে কিছু মাথায় আনে, এবং সেই মনোভাব এক অদ্যাবধি বর্তমান। এই যে পশ্চিমবাংলার শেষ বড় আন্দোলন সিঙ্গুরের যে আপত্তিটা, এটা আপত্তিটা দেখবেন আমাদের জাতির মর্মে লেগে আছে যে সিঙ্গুর একটা কৃষি জমি, সেখানে যদি কেউ মোটর গাড়ি কারখানা করে তার মানে কি হবে? আমরা কোনো কারখানা এরিয়াকেই ভাবি না, জার্মানিতে বা আমেরিকা এরকম ভাবে না। সেখানে দেখবেন মাইলের পর মাইল যে শিল্পাঞ্চলগুলো সেগুলো কি সবুজ এবং কি স্বাস্থ্যবোধী। আর এখানে আপনি একটা কারখানা মালিক, একটা বাংলা মদের দোকান, একটা রথের, একটা কিছু মাস্তান, কিছু নোংরা, কিছু কাদা, আপনি বলেন ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থাকতে ভালো লাগে না। কেন? ইন্ডাস্ট্রিগুলো লাভের জন্য। রবীন্দ্রনাথের রক্তকর্মী ঠিক, কিন্তু ভাবুন ঋত্বিক ঘটক কি সুদূর বিতর্কে ঢুকেছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে। এটা রবীন্দ্র বিরোধিতা না, যারা ঋত্বিক ঘটকের কোনো কোনো ছাত্র ভুল করে, যেমন তাদের মধ্যে একজন প্রধান মহাবাহিনী পরিচালক জন আব্রাহাম, যিনি মনে করেন রবীন্দ্রনাথের ভিক্টোরিয়ান মোরালিটির সঙ্গে ঋত্বিক ঘটকের আধুনিক দৃষ্টিভঙ্গির অনেক তফাৎ আছে। এবং জন আব্রাহাম বেঁচে নেই, বেঁচে থাকলে আমি বলতাম যে আপনি মালায়ালি, আপনি বাংলা ভাষাটা ভালো করে দেখেননি, আপনি পড়লে বুঝতেন বা আপনার গুরুর সঙ্গে কথা বললে বুঝতেন যে তার মতন রবীন্দ্র ভক্ত আর হয় না।
এই বিমল আসলে কে? বিমল পাগল ঠিক। এই যে পাগল দেখবেন আমাদের সভ্যতা অনেক সময় আমদানি করা রবীন্দ্রনাথ করেছিলেন বিশু। বিশু কে? দেখবেন তৃপ্তিমিত্রের যে অভিনয় আপনি দেখেছেন, যে তৃপ্তিমিত্র নন্দিনী হিসেবে বলছে যে তুমি এটা প্রাচী, তোমার কাঁধে ভর দিয়ে আমি অন্য দিকটা দেখতে পাই, একটা অপরকে দেখা। বিমল না থাকলে আমরা এই আদারনেস দেখতে পেতাম না। আমি বলবো রক্তকরবীর সম্পূরক পাঠ্য হিসেবে অযান্ত্রিক এমন ভাবে জড়িত যে সে নিয়ে কখনো কোনো লেখাই হয়। আরে ভুল লেখা হতে পারে, নানা মানুষ তো ভাববে। আমাদের প্রজন্ম, এই যে আমাদের প্রজন্ম, আমরা যে মুগ্ধভাবে তাকিয়েছিলাম 44 বছরের যুবকের প্রতি, সেই প্রজন্ম নবারুণ, মহাশ্বেতা দেবীর ছেলে নবারুণ, বিজনবাবুর ছেলে, বা ধরুন আমার মতো নয়কে, যেমন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, ভাই সত্যেন বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ছে আজকে। এরা সব হলে ছিল, আমি ওদের থেকে বয়সে ছোট। নবারুণ যাদবপুরের ছাত্রও না, সেটা মানসিকভাবে বহু লোক গিয়েছিল, তার মধ্যে এরাও ছিল। এই যে আমরা ঋত্বিক ঘটককে দেখতে শুরু করলাম, আমরা কোনো পূর্ব নির্ধারিত ধারণার ভিত্তিতে দেখিনি তাকে। আমরা সেই অর্থে আমাদের কোনো পিঠে বোঝা ছিল না কমিউনিস্ট পার্টি, দুনিয়া পাল্টানো। আমরা দেখলাম, আমরা অনেক কিছুর মতন ঋত্বিক ঘটককে নতুন করে দেখলাম। যখন মেঘের আকাতারার গল্পটা দেখলাম, আমরা অবাক হয়ে গেলাম। ধরুন ভাবুন, ফ্রেম করছেন উনি, এটা হয় উনি জানেন না, সিনেমাই বানাতে জানেন না, এটা অনেক বলা ভালো, যে হয় উনি সিনেমা বানাতেই জানেন না, নয় উনি অন্যরকম সিনেমা বানান। এই সিনেমা পৃথিবীতে নানা রকম লোক বানান অন্যরকম সিনেমা, যেমন পারাজাম বানান, যেমন তারকাওয়েস্কি বানান। ঘটনাক্রমে তারকাওয়েস্কিকে ভারতবর্ষে প্রথম প্রশংসা করে ঋত্বিক ঘটক। তারা একটু তারকাওয়েস্কির নাম জানতো না। ইভান্স চাইল্ডহুডের উপর নিয়ে লেখাও লিখেছেন দিল্লিতে, এই ছবিটা কেন অন্যরকম। তো অনেক আগে, সেটা কথা না, উনি তারকাওয়েস্কির অনুগামী না বা এর অনুগামী না। কিন্তু আপনি ভেবে দেখুন, একটা ফ্রেম, এটি বিখ্যাত কাব্য, যেটা আপনারা জানেন, এই যে দাদা আমি বাঁচতে চেয়েছিলাম আগে, পুরো ফ্রেম তাদের ঋত্বিকদার ছবিটা যেখানে আছে তারও পরে ওই কোণে রীতা বসে আছে, পুরো ফ্রেমটা ছাড়া, টেলিফটো লেন্স। আমাদের দুটো প্রশ্ন আছে, উনি হঠাৎ টেলিফটো ব্যবহার করতে গেলেন কেন? ওনার তো প্রিয় লেন্স হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে 18 মিলিমিটারটা ইউনিভার্সাল লেন্স, যেটা উনি প্রায় হাতের 5 ভাবে। তো সেই লোক হঠাৎ টেলিফটোতে যাচ্ছেন কেন? টেলিফটো হচ্ছে 50 মিলিমিটারের ওই দিকে যেগুলো আছে তাতে গেছেন। দ্বিতীয়ত, উনি তো নিতাকে দেখাবেন, যেমন আমরা সমীরদাকে দেখছি। সমীরদাকে দেখার সূত্রে যদি আপনি নানা রকম জিনিসের পরে সমীরদাকে দেখেন, আপনার উদ্দেশ্যটা কি, কোনটা এসেন্সিয়াল আর কোনটা নন এসেন্সিয়াল দেখবেন। ইন্ডিয়ান নিউ ইয়ার কোয়েশ্চেন মার্ক প্রবন্ধে সত্যজিৎ রায় অসম্ভব গুরুত্বের সঙ্গে তার কথা বলেছেন, যে সিনেমা মেকারের বুঝতে হয় প্রথমে এসেন্সিয়াল কোনটা, নন এসেন্সিয়াল কোনটা। গোদারের এইখানেই কৃতিত্ব। মাসকুলা ফাইনার ছবিটা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে উনি বলেছেন যে গোদার নন এসেন্সিয়ালটাকে এসেন্সিয়াল করে দিতে পারেন এবং এসেন্সিয়ালটাকে নন এসেন্সিয়াল করে দিতে পারেন। ওর ছবি দেখে আমরা বুঝতে পারি না যে হোয়াট ইজ আপ টু। একটা ছেলে আর একটা মেয়ে কথা বলছে, কিন্তু উনি তাদের কথাবার্তাকে ডিস্টার্ব করে যাচ্ছেন, গাড়ির আওয়াজ, এই আওয়াজ, সেই আওয়াজ। হয় উনি ছবি বানাতে জানেন না, নয় ওর অন্য প্ল্যানিং আছে। ঋত্বিক ঘটকের অন্য প্ল্যানিং আছে, কারণ এই ট্রেনিং এর সঙ্গে আমরা অভ্যস্ত ছিলাম। কোন সিনেমা মেকার ভারতবর্ষে আজ পর্যন্ত স্ট্রিম করেন না। ওনার বিখ্যাত ছাত্র মনিকা আউল, কুমার সাহানি, এরা কেউ করেন না, যদিও তারা গ্রেট মাস্টার হিসেবে করেন। কুমার সাহানির সঙ্গে আমার দীর্ঘ কথোপকথন হয়েছে। দিল্লির পার্ক হোটেলে আমরা একসঙ্গে ছিলাম, নানা সময় কথা হয়েছে। এখানে দৈনিক খবরে কাগজে ওর সঙ্গে আমার কথোপকথনের একটা ব্যবস্থা করে দিয়েছিল, কথা বলেছিলাম। কিন্তু উনি এই ফিল্ম করবেন না। ঋত্বিক করেছিলেন কেন? তার কারণ, তার অন্যতম কারণ, ঋত্বিক অনেক বেশি রুটেড ছিলেন। রুটেড কি? শেকরণের দিকে। যেমন আমার সঙ্গে না, একটা গল্প বলি, বেশ সময় নেব না, আপনাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, গান শোনার সময় হয়ে গেছে।
একবার 1974 সালে না 73 সালে কেরম সময় নভেম্বর মাসে, তখন কুয়াশা পড়ছে, সময়টা ধরুন 4:30 পৌনে 5টা। আমি এবং অনন্য রায় কবি, মনীন্দ্র রায়ের ছেলে, এবং যিনি ওই যুক্তি গল্পতে নকশাল নেতার ভূমিকা অভিনয় করেছিলেন, তো আমরা দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি ঋত্বিক ঘটক, বিশ্বাসই হয়নি, কারণ ঋত্বিক ঘটক দাঁড়িয়ে আছেন একা, এটা খুব অসাধারণ। দ্বিতীয় কথা, তার মুখে কোনো মদের গন্ধ নেই, একেবারেই অসম্ভব জিনিস। তো আমরা গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। উনি যে আমাদের চিনতে পারলেন খুব ভালো তা না, খুব চিনতে পারেননি, উনি অনেক সময় বুঝতে পারতেন। আদুল বলকৃষ্ণ সম্পর্কে লিখেছেন যে আমি গিয়ে স্যারকে করে বললাম যে আমি আদুল, আমি আপনার ছাত্র ছিলাম। উনি তাকিয়ে বললেন আমি চিনতে পারছি না। তুমি ভাবুন, আদুল গোপাল কৃষ্ণকে ঋত্বিক ঘটক চিনতে পারছি না, এই গত রবিবারের হিন্দুতে ছিল। তো হতো, তো উনি একটু অন্য মানুষ করছেন, বললেন যে আমাকে একটা ট্যাক্সি খুঁজে দিতে পারো বাবা? তো হ্যাঁ পারি, কিন্তু ওই জায়গাটায় পিক আওয়ার্সে ট্যাক্সি পাওয়া যাবে না, তখন নন্দনও হয়নি, ওই ঠিক মোড়টায় উল্টো দিকে পিজি হাসপাতাল। তো আমরা বললাম আপনি যদি বাদিকে একটু হাঁটেন, তো আমরা হাঁটছিলাম। উনি অন্য মানুষ হয়েছেন, উনি কিছু লাউড থিঙ্কিং করছেন, সেগুলো আমি বলবো না, কিন্তু সেগুলো আমাদের জন্য না, সেটা আমরা বুঝেছি, এবং স্মৃতিচারণ করার মানে হয় না। তো যেখানে আমরা পেলাম সেখানে ওই থানাটা এখন হয়েছে, কালকাতা ছাড়িয়ে পূর্ব দিকে। তো সেই ট্যাক্সিকে আমরা জিজ্ঞেস করলাম যে হ্যাঁ আপনি যেতে হবে, তো ট্যাক্সিওয়ালা রাজি। তো আমরা ঋত্বিক দেখে জিজ্ঞেস আপনি কোথায় যাবেন? গোবরা, মানে মেন্টাল হসপিটাল। তো ঋত্বিক দা ট্যাক্সিতে পা দিয়ে কোথাও মনে হলো যে দুটো ছেলে ওকে এত দূরে গিয়ে সে ট্যাক্সি তুলে দিলে, একবার জিজ্ঞেসও করলেন না যে তারা কি করবে না করবে। উনি আমাদের ট্যাক্সিকে জিজ্ঞেস করলেন যে তোমরা কোথায় যাবে? আমরা ওইদিকে যাবো না। তারপরই ওনার ওই বিখ্যাত যেটা সমীক্ষা বলছেন যে জোরে কথা বলা, যাবেটা কোথায়, কেন অত জোর দিচ্ছেন ভগবান জানে। তারপর বললাম যে আমরা এসপ্ল্যানেডে যাবো। তখন ওই ক্যালকাটা সিনে ইনস্টিটিউট জাপানিজ ফিল্ম ফেস্টিভ্যাল, আমরা বললাম জাপানিজ ফিল্ম ফেস্টিভ্যাল টিকিট কাটতে। উনি জাপানিজ ফিল্ম ফেস্টিভ্যাল, হঠাৎ এই গাড়িটা থেকে বেরিয়ে এসে বললেন যে কার ছবি দেখাচ্ছে। আমি সত্যি কথা বলতে কি তখন একমাত্র পুলসাওয়ার নামই জানতাম, পুলসাওয়ার এবং রসমনই জানতাম। তো রসমন উনি শুনলেন, শুনে বললেন মিজোগুচি দেখাচ্ছে না? দেখিয়েছিল। তখন আমি এই পাইনি প্রোগ্রাম শিডিউল, চুপ করে নিলেন। উনি বললেন মিজোগুচি দেখো, তোমার এক্সপোর্ট কোয়ালিটি জাপান নয়, রিয়াল জাপান বলে আবার গাড়িটায় ঢুকলেন, চলে গেলেন। মিজোগুচি আমরা দেখেছিলাম। পরে আমি দেখলাম যে যখন বড় হয়েছি, যখন পাকা হয়েছি, যখন ইংলিশ পড়তে শিখেছি, তখন হোয়াট ইজ সিনেমার আন্দ্রেবাজার প্রথম খণ্ডের ভূমিকা লিখতে গিয়ে ফ্রান্সোয়া ট্রুফো লিখছেন যে আমরা যখন এই কুরোসাওয়া আর মিজোগুচির মধ্যে তর্ক করতাম, তখন আন্দ্রেবাজার এসে আমাদের বলতেন যে একজনকে পছন্দ করা মানে আরেকজনকে বাতিল করা না। তুই মিজোগুচিকে তোমরা বেশি পছন্দ করো, কিন্তু তার মানে কুরোসাওয়াকে বাতিল করা যায় না। আমি বুঝলাম এটা একটা আন্তর্জাতিক তর্কের ভেতর থেকে উনি বলছিলেন, এবং এই তর্কটা আমি বুঝি যখন ধরুন জিজ্ঞাসা কিনা আপনি যখন জিজ্ঞাসা, এটা ছোট বড় কথা না। 1955 সালে ঋত্বিক ঘটক নিজেই বলেন তার জীবনে 3টে ঘটনা ঘটেছিল। একটা, তাকে সরকারিভাবে কমিউনিস্ট পার্টি চিঠি দেয় যে তার নাম পার্টি মেম্বারশিপের রোল থেকে তুলে দেওয়া হয়েছে। তিনি এই ঘটনা ভুলতে পারেননি সারা জীবন। দ্বিতীয়, পথের পাঁচালীর মুক্তি। তিনি পথের পাঁচালী দেখে বুঝতে পারেন যে ভারতীয় সিনেমার একটা বিরাট সম্ভাবনা উন্মুক্ত হয়েছে, যেটা একমাত্র সত্যজিৎ রায় প্রবন্ধে লেখাও আছে। সারা জীবনই তিনি পথের পাঁচালী বিশেষত অপরাজিত অসম্ভব ভক্ত ছিলেন। পুনে ফিল্ম যে সমকালীন জীবন, তাতে ক্লাসরুমের ভেতরে অপরাজিত ইন্ট্রোডাকশনটাই পড়াতেন, হাউ ইজ মিনিং প্রডিউস ইন সিনেমা। তো এটা মনি কাউল অনেকবার বলেছেন যে উনি এত নিষ্ঠার সহকারে ফ্রেম বাই ফ্রেম বুঝিয়ে যেতেন অপরাজিতকে যে কিভাবে অর্থ তৈরি করতে হয় সিনেমায়, এইরকম। আর তৃতীয়টা হচ্ছে এরিক নিউম্যানের আর্কি গ্রেট মাদার সম্পর্কে বইটা বার করা। আমার ধারণা তৃতীয়টাই ওনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই বইটা ওনার জীবনকে প্রভাবিত করবে। এবং আশ্চর্যভাবে ফেডেরিকো ফেলিনিও ওই বইটা পড়েছিলেন এবং এত বেশি প্রভাবিত হয়েছেন, প্রায় সমসময় সুবর্ণরেখা আর লাদল ছবিটা করেন। সুবর্ণরেখার লাদল ছবিটা যাই আছে, আমি আসছি।
এটা বলেই ছেড়ে দেবো। তো যা বলছিলাম, এই পথের পাঁচালী যা দেখে উনি মুগ্ধ, উচ্ছ্বসিত এবং সুপারলেটিভে প্রশংসা করতেন, সেই পথের পাঁচালীর গান ধরুন কমল কুমার মজুমদারকেও মুগ্ধ করতে পারেনি। আর আমরা যদি তিতা সেতী নদীর নাম দেখি, তাহলে আমরা বুঝি যে কোথাও একটা ডিফারেন্স আছে। কোথায় ডিফারেন্স? নানা জায়গায় থাকতে পারে, আমরা সেই এত আলোচনা করার জায়গা নেই। কিন্তু ধরুন ওই যে শব্দ বলছিলাম, যে একটা গরিব মারো ছেলে বিয়ের রাতে খাটো ধুতি পড়েছে, তো আমাদের মতন না, ধুতি পাঞ্জাবি পড়বে না, খালি গা, মনে হচ্ছে কি আত্মবিশ্বাসী। তার থেকে অন্তত 3 ফুট দূরে একটু কিশোরী লাল পাড় শাড়ি, সেও থর থর করে কাঁপছে। ভারতবর্ষের প্রথম সাউন্ডের এরকম রেভলিউশনারি ইউজ, যে আমরা দেখলাম কোথাও কোনো অঙ্গ সঞ্চালন ঘটছে না, কোথাও কোনো ইন্টিমেসি নেই, কোথাও বাঙালি সাংবাদিকরা যাকে বলেন ভারতীয় চলচ্চিত্র প্রাপ্তবয়স্ক হলো, সে প্রাপ্তবয়স্ক কিছু নেই, শুধু নিঃশ্বাস ঘন হচ্ছে, সাউন্ড মেকানিজম। এবং হঠাৎ তার মধ্যে এসে পড়ে লীলাবাড়ি গানটার আরে ভীষণ ভাবে কাছড়ে পড়ে বলা যায়, বাঁধ ভেঙে যায়। এই যে মৈথুন দৃশ্য, এই যে সংগ্রাম, এই সংগ্রাম ঋত্বিক ঘটক শব্দের মাধ্যমে সম্পন্ন করেন। এবং তিতা সেতী নদীর নামে যে গ্রাম, আকারা গ্রাম, সেদিনও বেবি ইসলাম বর্ণনা দিয়েছেন, যিনি হারানো সুরের অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান ছিলেন। এই বেবি ইসলাম তিতা সেতী নদীর নামে ছিলেন। তিতা সেতী নদীর নাম যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন ওর লো অ্যাঙ্গেল ক্যামেরা, ওর পদ্মাকে দেখা, এবার রবীন্দ্রনাথের ছিন্ন পত্রাবলীর সঙ্গে অনুকরণীয়। রবীন্দ্রনাথ যেমন পদ্মাকে জলপ্রবাহ হিসেবে না, নদী হিসেবে না, প্রণয়নী হিসেবে ভালোবেসেছিলেন। যারা ছিন্ন পত্রাবলী পড়েছেন তাদের কাছে আমার নতুন করে কিছু বলার নেই। ঋত্বিক ঘটক এভাবেই পদ্মাকে ভালোবেসেন, এভাবেই মালো, দরিদ্রতম নিম্নতম মালোকে দেখতে পেয়েছেন বা দেখতে চেয়েছেন। এটিও চিরদিনই সমাজের নিচুর তলার দিকে যাওয়ার চেষ্টা। একজন বারেন্দ্র ব্রাহ্মণ, একজন জেলা শাসকের ছেলে, যাকে মহাশ্বেতা বলছেন ঝুঁকি নিতে পারেন না। ঝুঁকি নেওয়া মানে এই নয় যে আমি সুকিয়া স্ট্রিটের ফুটপাতে বসে ভাত খেলাম, সেটা অনেকেই খেতে পারে, গ্রামে গিয়ে খান, স্পেকটাকল তৈরিও করে, আমরাও খেয়েছি ছোটবেলায়, একটু নকশাল পন্থা দেখানোর জন্য। কিন্তু এই যে জায়গাগুলো, ধরুন একটা কথা বলে, ঋত্বিক ঘটকের ছবি সারা ভারতবর্ষে এরকম ফিল্ম কে করবে, করবেই দেখানো। সীতাকে আবিষ্কার করা হচ্ছে, এটা নিয়ে ঋত্বিক ঘটকের সঙ্গে কথা হয়েছিল, খুব খুশি হয়েছে। এটা শুনে আমার এই ব্যাখ্যা শুনে এরকম চুল পাকাতে খুশি হলে এরকম ছোকরা বড় বড় কথা বলে না, পরে আকারে গোচাতে পারবে এইরকম। তো আপনি ভাবুন কি অস্বাভাবিক জায়গা, যেটা ভারতীয় সমালোচকরা দেখতে পায় না। ভালো খারাপ যাই হোক, দেখে বলতে হবে। যেমন আমরা পরীক্ষার খাতা দেখি, কাউকে জিরো দিতে পারেন, কিন্তু বলতে হবে কেন জিরো দিয়েছেন। ঈশ্বর চক্রবর্তী ঘরটায় ঢুকছে এবং ঈশ্বর চক্রবর্তী ওই মদ খাওয়া সাবজেক্টিভ ক্যামেরায় খানিকটা মাধবীর মুখ দেখছে, এবং মাধবী নির্ভয় হয়ে গলায় বটি চালিয়ে আত্মহত্যা করবে। এইবার ধরুন এখনো বেঁচে আছেন গৌর কর্মকার। গৌর কর্মকারকে দিয়ে অপারেট করিয়েছিলেন তখন ক্যামেরা, দিলীপবাবু পারেননি। দিলীপবাবুকে ওনার যে ভাষা, সেই ভাষায় ধাক্কা মেরে বার করে দিয়ে গৌর কর্মকারকে রেখে ছবিটা তুলেছিলেন। ভারতবর্ষে আজ পর্যন্ত আমি আপনাকে বলছি 80 ফুটের বেশি প্রোগ্রাম সেলুলয়েড, মনে হয় সেলুলয়েড আপনার এই ক্যামেরা না, যা ইচ্ছা তাই করবেন। 80 ফুট ধরে মাধবী মুখার্জির চোখের ক্লোজ আপটা নেওয়া হয়েছে, উদ্দেশ্য আছে। ব্যাকগ্রাউন্ডে দেখবেন আপাতভাবে মনে হচ্ছে আপনার সাইলেন্ট, অসম্ভব নিঃশব্দ হয়ে গেছে, খুব রিং রিং করে। যদি এই ঘরে বোঝা যাবে না, ভালো অ্যাকাউস্টিক থাকলে সেই ঘরে বোঝা যায় লাদল চেমিদার প্র্যাকটিশিয়ার অনুরণন হচ্ছে, সেটা আস্তে চলে যায়, সাইলেন্স ক্রিয়েটেড হয়, এবং তার মধ্যে থেকে হে রাম উনি বলে। এটা উনি বলেছেন সুবর্ণরেখা প্রথমে যখন গান্ধীজির গুলি যায়, এই দুটো হে রামকে উনি ইকুয়েট করেন।
আজকে যারা বলছেন ঋত্বিক পরিকল্পনাহীন, তারা ঋত্বিককে পড়েন, পড়ার আগেই প্রিকনসিভ নোশন থেকে আমার হিসেবে মিলছে না বলে আমি বলছি। আজকে আমি বলছি যে যদিও শিবেনের সময় আমি খেয়ে ফেলেছি তার ঋত্বিকের মতো করে, এবং শিবেন আমাকে ক্রমশ থামাতে চেষ্টা করছে, বলা যায় বাকরুদ্ধ করে দেবে, কিন্তু এটা আমি বলছি যে আপনি ঋত্বিককে খারাপ বলুন, ভালো বলুন, সম্ভাবনাময় ব্যর্থতা বলুন, ভুল করে পথে এসেছিলেন, ও তো ইঞ্জিনিয়ারিং পড়ার কথা ছিল, বলুন, অনেক কিছু বলুন। মনীষ ঘটকের ভাইয়ের ভালো গল্প লেখার ক্ষমতা ছিল, একটা খুনের গল্প আছে ট্রেড ইউনিয়নের, কোন গল্প এখন দেশ ছাপ পায় না, হতে পারে, কিন্তু আপনি দেখে বলুন। আপনি তাকে শুধু দেশভাগ, শুধু বিভাজন, শুধু ওই আপনাকে বলে দেওয়া টেক্সটবুকের ফরম্যাট, বাকি সব করে দেওয়া প্রাপ্তি পহাইল, তার মধ্যেই রেখে দেবেন। একবার দস্তয়েভস্কি পুশকিনের কবরের সামনে গিয়ে বলেছিলেন যে পুশকিন হ্যাজ টেকেন মেনি থিংস টু হিজ গ্রেভ, নাও হিয়ার উই আর হিয়ার টু আনআর্থ ইট। এখন ঋত্বিকের শ্মশানে যেসব ভস্য পড়ে আছে, আমাদের সেসব ভস্য একটু ছাই ঘেটে দেখে নিতে হবে কোথাও কোনো পাপ ছিল।